আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? স্কুলের মাঠে কি আমাদের কথা শোনা যায়? স্কুলে একটু আটকে বলেন, স্কুলে শোনা যায় কথা? আচ্ছা, আপনাদেরকে আজকে একটা বিশেষ কারণে এখানে ডাকা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের দিন একই দিনে আরেকটা নির্বাচন হবে, জানেন আপনারা? সেটা হবে গণভোট। সেটা হবে গণভোট। আপনাদেরকে সেদিন পৃথক একটা ব্যালটে, গোলাপি রঙের ব্যালটে দেওয়া হবে ব্যালট, এবং সেখানে 4টা প্রশ্ন থাকবে, যেগুলা লিফলেট আপনারা অলরেডি হাতে পেয়ে গেছেন, এবং সেগুলোতে আপনারা যেটাতে সম্মত হবেন সেখানে আপনারা সিল দিবেন। আপনারা যেরকম হচ্ছে বিভিন্ন দলের মার্কাতে ক খ গ মার্কাতে যেরকম সিল দেন, ওরকম 4টা প্রশ্ন থাকবে, সেই 4টা প্রশ্নতে আপনারা সিল দিবেন। এখন বলতে পারেন যে স্যার অথবা চেয়ারম্যান সাহেব অথবা হচ্ছে যারা থাকবে যে আমরা তো সকলে জানি না, অথবা অনেকে আছে আমরা পড়তেই পারবো না যে কি আছে, 4টা আছে না। কিন্তু এখানে অনেকে আছে যে পড়তে পারেন না কিন্তু স্মার্টফোন চালান, আছেন না? হ্যাঁ, পড়ালেখা জানেন না কিন্তু স্মার্টফোন চালান, ফেসবুকও চালান, ইউটিউবও চালান। কিভাবে পারেন? কারণ হচ্ছে আপনাদের ওই যে প্রাচীন কালে যেটা ছিল বিভিন্ন রকমের ডায়াগ্রাম দিয়ে অথবা বিভিন্ন রকমের চিত্র দিয়ে বোঝা হতো, এরকম আপনারা যারা পারে না, আপনাদের মতো মুরব্বী যারা আছে বুঝবে না, তাদেরকে আপনারা ওভাবে বুঝিয়ে দিবেন যে এই 1 নম্বরে এটা লেখা আছে, 2 নম্বরে এটা লেখা আছে, 3 নম্বরে এটা লেখা আছে, 4 নম্বরে এটা লেখা আছে। তারপরে দুটো বক্স আছে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। এই বক্সে আপনারা যে বক্সে টিক দিবেন সেটা হবে। অর্থাৎ আপনারা যদি বক্সে টিক দেন হ্যাঁ দেন, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দিলেন, তাহলে অনেকগুলো সংস্কার হবে। আর যদি আপনারা পক্ষে ভোট না দেন, না ভোট দেন, তাহলে গতানুগতিক যেরকম আছে সেরকমই চলবে। এখন কি কি সংস্কার হবে? এখন এখানে কিছু লেখা আছে, আমি বলি। এখন এখানে তো বলবো, বলার আগে আমি আপনাদেরকে একটু নিজের মতো করে, নিজে যতটুকু বুঝি একটু ব্যাখ্যা করে বলবো। প্রথমেই আছে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন। এগুলা গঠনে সরকারি দল এবং বিরোধী দল। সরকার দলকে যে সরকার, তাই না, গঠন করে, যে দলে সরকার থাকে। আর বিরোধী দল কি? যে ভোটে পরাজিত মধ্যে যা সবচেয়ে ভালো। মনে করেন ক আর খ নির্বাচন করলো, ক হচ্ছে 300 আসনের মধ্যে 50টা পাইছে, আর খ 160টা পাইছে, তাহলে খ নির্বাচিত দল প্রধান, আর ক হচ্ছে দ্বিতীয়, তাহলে ক হবে বিরোধী দল। এখন এইগুলা গঠনের ক্ষেত্রে আগে একসময় কি হতো, খালি সরকার যেভাবে বলবে সেভাবে গঠিত হতো, কিন্তু এটা হবে না। এখানে কি সরকার দল এবং বিরোধী দল দুইটাই থাকবে। তত্ত্বাবধায়ক সরকার কি এখন আছে বাংলাদেশে? নাই তো। সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছিল। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কি পূর্বে ছিল বাংলাদেশের সংবিধানে? পূর্বেও ছিল না। সেটাও কি করা হয়েছিল? আনা হয়েছিল। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভালো, যে কি কোন সরকারের অধীনে নির্বাচন হবে না, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এবং এটা গঠন করবে 2 দল, সরকারি দল, বিরোধী দল, সকলে মিলে গঠন করবে। তারপরে ইলেকশন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন। যেমন আমার এখানে রেসিডেন্ট আছে, ও হচ্ছে মনিরা, ও হচ্ছে এখানকার আচরণ বিধি ম্যাজিস্ট্রেট, ও ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট। ও বিশেষ পরীক্ষা দিছে, আমিও বিশেষ পরীক্ষা দিছি, এসিল্যান্ডও দিছে। এই বিশেষ পরীক্ষাটা একটা কমিশনের মাধ্যমে হয়, সেটাকে পিএসসি বলে। এইটাও গঠন করবে যে ওই 2 দলের সমন্বয়ে সমঝোতা করে তারপরে গঠন করা হবে। তাহলে কি এটা ভালো না? ভালো তো। তারপরে বলছে সরকারি দল ইচ্ছা মতো চাইলে সংবিধান সংশোধন করতে পারবে না।
যেমন বললাম যে তত্ত্বাবধায়ক সরকার একসময় ছিল না, সেটা সংবিধান সংশোধন করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারটাকে নিয়ে আসা হয়েছে। আবার সেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন যদি সরকার দল যদি এককভাবে না করতো তাহলে বিরোধী দল কি করত? অবশ্যই বলতো যে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে করতে কিন্তু একটা দল গত 15 বছর ভোট করে নেই, করছে না। তাহলে বিরোধী দল যদি এখানে থাকে তাহলে কি হবে? দুজন মিলে যখন করবে সেটা কি হবে? দেশের জন্য ভালো। আর দেশের জন্য ভালো হলে কি হবে? সাধারণ জনগণের জন্য ভালো। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো যদি পরিবর্তন দরকার হয় তাহলে গণভোট লাগবে। আমরা তো গণভোট নিয়ে কথা বলতে আসছি, তাই না? এখন যে বলছে কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো মনে করেন খুবই বেশি সেনসিটিভ, সেগুলোর জন্য অবশ্যই গণভোট দরকার। তার মানে কি? আপনাদের পাবলিকে ভোট দরকার হবে, তা না হলে হবে না। যেমন মনে করেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি? ইসলাম। 72 সংবিধানে কি ছিল জানেন? ধর্মনিরপেক্ষ ছিল। সেটা সংবিধান সংশোধন করে ইসলাম আনা হয়েছে। আবার আমরা শুনি যে মাঝে মাঝে এখানে ডিবেট চলে যে হচ্ছে রাষ্ট্র ধর্ম কি থাকবে, ইসলাম থাকবে নাকি ধর্মনিরপেক্ষ থাকবে। এখানে মাঝে মাঝে সংসদে ঝগড়া হয় না, মানুষের মধ্যেও তো ঝগড়া হয়। এইরকম কিছু সেনসিটিভ বিষয় যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে অবশ্যই কি লাগবে? গণভোট করতে হবে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, সেই 4টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি পরিবর্তন করতে হয় তাহলে কি দরকার হবে? অর্থাৎ এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন পরিবর্তন করতে হবে তখনও গণভোট লাগবে। তারপরে আরেকটা জিনিস বলছে, বাংলাদেশের যে ওই সংসদে কি থাকে? স্পিকার থাকে না, দেখছেন তো? সংসদে স্পিকার থাকে। স্পিকার যদি কোনো কারণে অসুস্থ হয় অথবা কোনো কারণে যদি সে পদ থেকে পদত্যাগ করে তাহলে ডেপুটি স্পিকার কি করে? পরিচালনা করে। তাহলে ডেপুটি স্পিকার সহ অন্যান্য সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো অবশ্যই বিরোধী দল থেকে নিতে হবে। অর্থাৎ ডেপুটি স্পিকারের যে 5 জনের একটা প্যানেল থাকে, স্পিকার এবং ডেপুটি স্পিকার, তাদের প্যানেলে অবশ্যই কি থাকবে? বিরোধী দল থেকে লোক থাকবে। তাহলে এটা তো অবশ্যই ভালো একটা পরিবর্তন, তাই না? তা না হলে কি হবে? যে কোনো বিল একদিকে পরিবর্তন হয়ে যাবে। তারপরে বলছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না। প্রধানমন্ত্রী যত মেয়াদি হোক কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা কি ভালো নাকি খারাপ? ভালো, অবশ্যই ভালো। কারণ কি, একটা লোক যদি বছরের পর বছর 20 বছর 30 বছর 25 বছর প্রেসিডেন্ট থাকে তাহলে সে নিজে থেকে কি হয়ে যায়? এমনিতেই স্বৈরাচারী হয়ে যাবে স্বাভাবিক ভাবে। কারণ কি, তখন আপনার যেরকম বন্ধু হবে, আপনি ধরেন যে একাধারে মনে করেন যে গ্রামের মোড়ল হিসেবে 50 বছর যাবত আছেন, তাহলে আপনার 20-25টা বন্ধু তৈরি হবে। আবার 100-200 কি হবে? শত্রু তৈরি হবে। তখন আপনি কি করবেন? ওই শত্রুকে দমায় রাখার জন্য বন্ধুদেরকে দিয়ে তাকে পিটাবেন, তাহলে আপনি স্বৈরাচার হয়ে যাবেন। আর এবং আপনি কি করবেন? আপনি হচ্ছে ওই নিজের পাওয়ার ধরে রাখার চেষ্টা করবেন। এর জন্য এই একটা পরিবর্তন খুবই ভালো যে যত মেয়াদি হোক কেউ 10 বছরের বেশি কি থাকতে পারবে না? প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আরেকটা পরিবর্তন আছে, দলীয় প্রধান এবং হচ্ছে সরকার প্রধান এক হবে না। দলীয় প্রধান মানে কি? মনে করেন যে হচ্ছে এই দলের দলীয় প্রধান হচ্ছে আমি, ঠিক আছে? আবার আমি হলাম প্রধানমন্ত্রী। দলের দলীয় প্রধান আমি আবার প্রধানমন্ত্রী হলাম, সেটা একসাথে হওয়া যাবে না। আমি যদি দলীয় প্রধান থাকি তাহলে প্রধানমন্ত্রী আমার পরে জনকে দিতে হবে। আবার আমি যদি প্রধানমন্ত্রী থাকি তাহলে দলীয় প্রধান আমার কয়েকজনকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ সভাপতি, দলের একটা সভাপতি আর হচ্ছে প্রধানমন্ত্রী একজন থাকতে পারবে না, ভিন্ন ভিন্ন ব্যক্তি হবে। এটা ভালো নাকি খারাপ? ভালো। তারপরে বলছে এই সংসদে নারীর প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে বাড়বে। এখন মহিলা সংরক্ষিত আসন কয়টা জানেন সংসদে? জানেন না? 50টা।
সেটা ক্রমান্বয়ে বাড়বে। বেড়ে কত হবে? জুলাই সনদ অনুযায়ী 100 হবে এবং সেটা ক্রমান্বয়ে একদিনে তো আর 100 করা সম্ভব না এক নির্বাচনে, সেটা বাড়বে ধীরে ধীরে 70, 80, 100 এইভাবে হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য একটা কি হবে? উচ্চ কক্ষ গঠিত হবে। ক্ষমতার ভারসাম্যের জন্য একটা উচ্চ কক্ষ হবে। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। বাংলাদেশে সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, 350 জন, অর্থাৎ 300 জন ভোটে, আর হচ্ছে 50 জন সংরক্ষিত। সকলে একসাথে বসে অর্ডার করে, সকলে একসাথে বসে কি করে? টেবিল চাপবে, তাই না? এবং সেখানে পাশ হলেও সব ওইখানে পাশ হয়, আর যদি পাস না হওয়ার মতো হইলেও সবাই যদি পাস দিয়ে দেয় হবে। এখন এটার জন্য একটা উচ্চ কক্ষ থাকবে। উচ্চ কক্ষ কি হবে? 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ হবে। অর্থাৎ মনে করেন যে এই যে 350 জন এবং তারা সারা বাংলাদেশে যে ভোট করছে, সেই ভোটের ভিত্তিতে বিভিন্ন দল নিয়ে 150 জন একটা উচ্চ কক্ষ হবে এবং নিম্ন কক্ষে যদি কোনো বিল পাস হয় সেটা উচ্চ কক্ষে অনুমোদিত হইতে হবে। যদি উচ্চ কক্ষে অনুমোদিত না হয় তাহলে কি হবে না? সেটা পাস হবে না, সেটা পাস হবে না। তারপরে বলছে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগ 2007 সালে স্বাধীন হয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করবে। তারপর আরো বেশি স্বাধীনতা দেওয়ার জন্য এই জিনিসটা নিয়ে আসছে। আর হচ্ছে মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, সেটা আমরা তো জানি, আমাদের মৌলিক অধিকার আছে। আমরা যারা গরিব মানুষ তারা বুঝি, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলোই হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এগুলো ছাড়াও সংবিধানে আরো অনেকগুলো মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে। যেমন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, সেটা আপনার মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনভাবে কথা বলা মানে এটা না যে আপনি স্বাধীনভাবে আমাকে গালিগালাজ করবেন। এটা কি স্বাধীনতা? না তো, স্বাধীনতা না তো। এখন যদি আমরা বলি আমি স্বাধীনভাবে আমি আপনার গাছের ডাব চুরি করবো, তাহলে এটা স্বাধীনতা হলো না, তখন আমার স্বাধীনতা নষ্ট হলো, তাই না? স্বাধীনভাবে আপনি আমার ঘর গোয়ালের গরু চুরি করে নিয়ে যাবেন, কারণ আপনি স্বাধীন, দেশও স্বাধীন, এটা হবে না। এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে, অর্থাৎ যে স্বাধীনভাবে কথা বলবেন, স্বাধীনভাবে চলাফেরা করবেন, তার মানে এটা না, কিন্তু এটা একটা মৌলিক অধিকার। এরকম মৌলিক অধিকার বাড়বে, তবে আপনারা যারা আছেন অবশ্যই নিজের স্বাধীনতার জন্য আরেকজনের স্বাধীনতাকে কখনোই খর্ব করবেন না। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দুটোই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি চাইলে ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। আপনারা তো জানেন সারা পৃথিবীতেই একটা নিয়ম আছে, রাষ্ট্রপতি চাইলে তার বিশেষ ক্ষমতা বলে একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারে। এখন মনে করেন যে আমি দণ্ডপ্রাপ্ত আসামি, 14 বছরে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমি 10 বছর জেল খাচ্ছি, কিন্তু খুবই ভালো ব্যবহার করছি, জেলের সকল নিয়ম কানুন মেনে চলছি। এখন আমাকে যদি এখন মনে করে যে না এইবার বিজয় দিবসে আমাকে মুক্তি করে দিবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি এটা হয় যে আমার 14 বছরে জেল হয়েছে, জেল হওয়ার পরে দিদি আমার দল ক্ষমতায় আসছে, আর আমার দল ক্ষমতা আসার পরে আমার দলের একজন রাষ্ট্রপতি হয়েছে, 2 মাসের মাথায় আমাকে ছেড়ে দিল, এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে না। তাই বলছে যে ইচ্ছা মতো, তার মানে রাষ্ট্রপতি চাইলে ইচ্ছা মতো কাউকে ক্ষমা করতে পারবে না। সে যে ক্ষমতা করবে সেটা অবশ্যই একটা নিয়মের মধ্যে হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী এবং ওই রাষ্ট্রপতি, এদের মধ্যে ওনাদের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। প্রধানমন্ত্রী কে? সরকার প্রধান, তাই না? প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান। আর রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি, পতি মানে কি? স্বামী। আর রাষ্ট্র মানে কি? দেশ। তার মানে দেশের প্রধান। বাড়ির কর্তা তো বাড়ির স্বামী হয়, তাই না? অথবা যতদিন বাপ জীবিত থাকে, তার মানে সে তো তার মায়ের স্বামী। এখন তাহলে রাষ্ট্রপতিও হবে কি? রাষ্ট্রপ্রধান। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দুইজনের মধ্যে ক্ষমতার ভারসাম্য নাই, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী যেটা বলবে রাষ্ট্রপতি সেটা মেনে নিতে এক রকমের বাধ্য থাকে। যেমন আপনাদেরকে যদি একটু বলি, ছোট করে বলি, যে হচ্ছে সংসদে যদি কোনো আইন অথবা বিল উপস্থাপন হয়, সেটা রাষ্ট্রপতির কাছে যায় অনুমোদনের জন্য। প্রথমবার যদি সে অনুমোদন না করে তাহলে দ্বিতীয়বার যাবে,
দ্বিতীয়বার যাওয়ার পরে সে যদি অনুমোদন নাও করে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সেটা অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে এখানে কি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকলো না? কারণ কি, সংসদে যেটা হয়েছে সেটাই তো প্রধান। এটা বলছে যে এই সংস্কারের মধ্যে কি হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কি হবে, একটা ভারসাম্য থাকবে। তারপরে সবার শেষের লাইনে লিখছে, দেখেন, যদি হ্যাঁ ভোট দেন তাহলে সবকিছুই পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। আপনি চিন্তা করেন যে এগুলা ভালো কি ভালো না। এগুলা যদি দেশের জন্য ভালো হয়, রাষ্ট্রের জন্য ভালো হয়, সাধারণ মানুষের জন্য ভালো হয়, তাহলে ভালো। আর যদি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য যদি ভালো না হয়, তাহলে এটার পক্ষে আপনি দিবেন না। আপনাকে তো জোর করা যাবে না, কারণ ভোটাধিকার আপনার নিজস্ব অধিকার। আপনাকে যেরকম আমি বলতে পারি না আপনি অমুক মার্কায় ভোট দেন, এরকম জোরও করতে পারি না। তবে এইটুকু তো অনুরোধ করতে পারি যে দেশের ভালোর জন্য যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। একটু অনুরোধ করতে পারি না? ঠিক আছে, দেশের ভালোর জন্য আপনারা যেটা মনে করবেন ভালো সেটা করবেন, এই আশাই রাখছি। আর আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এইটুকু কথা বলার জন্য আপনাদেরকে আসলে ডেকে আনা। আর আপনাদেরকে এই জন্য আরেকটা কারণে ডেকে আনা, সেটা হচ্ছে আপনারা সরকারের বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে উপকারভোগী না। অর্থাৎ সরকারের একটা টাকা হলো আপনার রিজিকে আছে, সে আপনার পকেটে যাচ্ছে। আপনার কাছে 10 টাকা কেজি চাল হোক, অথবা বিডব্লিউবি চাল হোক, অথবা বিভিন্ন ভাতা হোক, যাচ্ছে তো। সরকার যেহেতু আমাদের বলছে সরকারি কর্মচারীদের এগুলো প্রচার করার জন্য, তাহলে আমি কার কাছে প্রচার করব? যাকে আমি সরকারি সুবিধা দিই তার কাছে তো প্রচার করব। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই আপনারা আজকে মোকাররমপুরের প্রায় এখানে 2000, 2500, 4-5 হাজার লোক আসছেন। এখন মোকাররমপুরের জনসংখ্যা মোটামুটি কত? 39,000। 39,000। 39,000-এর মধ্যে 4,000 যদি আসেন তাহলে 10% আসছেন। 39,000-এর কাছে তো আমার এটা পৌঁছা দেওয়া সম্ভব না। সম্ভব না। কিন্তু আপনি যে যদি 5 জনকে বলেন, অথবা আপনার বাইরের 5 জনকে বলা লাগবে না, আপনার রক্তের সম্পর্কের ফ্যামিলি মেম্বারকেও যদি বলেন, তাহলে কিন্তু মোকাররমপুরের 39,000 লোকই জানবে না? জানবে কিনা বলেন? তাহলে এই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে এটা জানাতে পারবো। এর জন্যই আপনাদের কাছে আসা। তো আপনারা তো বুঝতে পারছেন, এবং আপনারা কি জানাবেন লোকজনকে? বলবেন তো? আপনারা যেহেতু বলছেন এবং অনেকে জানেন, আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন যারা আছে তারা কিছুই জানে না, 4টা জিনিস আছে করতে পারবে না, অথবা পড়ার এত সময় নাই, সেটুকু তো বলতে পারবেন যে খালা অথবা নানি এখানে এই জিনিস লেখা আছে, এইটা করো। পারবেন তো বলতে? যদি ভালো চাও তাহলে উপরে একটা সিল দিবা, আর যদি যেভাবে আছে সেভাবে চলতে থাকে তাহলে নিচে একটা সিল দিবা। এটা তো বলতে পারবেন। এটুকু যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের যে 39,000 জনগণ আমরা পৌঁছাতে পারবো। এই জন্য আপনাদেরকে অনেক দূর থেকে আসেন, ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মোকাররমপুরের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য ওই যারা সদস্য আছেন এবং গ্রাম পুলিশ আছেন, কারণ আপনাদের যে অক্লান্ত পরিশ্রম এবং হচ্ছে যে ওই দেশের প্রতি যে টান, সেই টান যদি না থাকতো তাহলে আপনারা আসলে এতজন মানুষ জোগাড় করতে পারতেন না। আমি আরো 2-1 ইউনিয়নে করছি, কিন্তু আমার মনে হয় আপনাদের মতো আর কেউ করতে পারবে না মনে হচ্ছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কারো কি কোনো কিছু জানার আছে? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।